সাইবোনা বা সাইবন উত্তর চব্বিশ পরগনার একটি গ্রাম এবং এই গ্রামেই নন্দদুলাল জিউর মন্দির। সম্পূর্ণ কোলাহল থেকে, শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে নির্জন একটি পরিবেশে এই মন্দিরটি স্থাপিত। নমস্কার, আমার সকল বন্ধুরা কেমন আছো? আমি পিয়ালি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো আজকে বেরিয়ে আসি একটা নতুন মন্দিরে। বাইরে একটু বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে কমেও যাচ্ছে, তারই মধ্যে আমরা একটু বেরিয়ে আসবো একটা নতুন মন্দিরে। চলো আমাদের সঙ্গে, তাহলে চলো। আমরা কিন্তু মাঝে মাঝেই ওই মন্দিরে যাই। যখন আমার ছেলে হয়নি তখন থেকেই আর কি ওই মন্দিরে প্রার্থনা করা আমার। তো সেই মন্দিরে প্রায়ই যাওয়া হয়। তো এর আগে কখনো ব্লগ করা হয়নি, তো ভাবলাম তোমাদেরকেও এবার একটু মন্দিরটা দেখিয়ে দিই। আর মন্দিরটা একটু প্রচারের থেকে দূরেই আছে, প্রচারের আলোক থেকে অনেকটাই দূরে। তাই জন্য এবার ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই, যাতে তোমরাও যেতে পারো। খুব ভালো লাগবে, একটু নিরিবিলি, একটু শান্তি আছে, একটু অন্যরকম। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। এই যে আমরা এগিয়ে চলেছি, দুপুরবেলা সুমসান রাস্তাঘাট, এক দুজনকে দেখা যাচ্ছে। বৃষ্টিতে বেরোনোর মজাটাই একটু আলাদা। অ্যাকচুয়ালি এই মন্দিরটা একটু অন্যরকম, আমি আগেই বললাম। এটা রাধাকৃষ্ণের মন্দির, কিন্তু প্রচণ্ড জাগ্রত মন্দির। ওখানে গেলে আর পাঁচটা মন্দিরের মতো লাগে না। যেখানে প্রচুর কোলাহল, তার থেকে একটু দূরে, সেখানে অনেক শান্তিতে ভগবানের আরাধনা করা যায় এবং ভগবানকে ডাকা যায়। তার জন্যই হয়তো ভগবান শোনেও। যেখানে প্রচুর সমাগম, ভক্ত সমাগম, কোলাহল, তার থেকে একটু দূরে এটা, একটু নিরিবিলি, একটু শান্তির জায়গা। আমরা যে মন্দিরটায় যাচ্ছি সেটা আসলে সাইবনের মন্দির, সাইবনের নন্দদুলাল জিউর মন্দির। তো এই যে মন্দিরটি যেখানে আমরা যাচ্ছি, তো সেই মন্দিরটি যে কোষ্ঠী পাথরে তৈরি, সেই একই কোষ্ঠী পাথর থেকে তিনটি মূর্তি তৈরি। একটা শ্রীরামপুরে রয়েছে, আরেকটা রয়েছে খড়দায় শ্যামসুন্দর মন্দির, শ্রীরামপুরে রাধাবল্লভ জিউর মন্দির, আর সাইবনে নন্দদুলাল মন্দির। তো আমরা এতটাই ওখানে আমাদের ভালো লাগে, সব থেকে বিশেষ করে রাজীবের ভীষণই ওখানে ভালো লাগে। এত মন্দির যাওয়া হয়, সব মন্দিরে এতটাই চিৎকার চেঁচামেচি, কোলাহল, সব কিছুর থেকে একটু দূরে। মাঝে মাঝেই আমরা বেরিয়ে পড়ি এই মন্দিরের উদ্দেশ্যে, কারণ যখন একটু মন খারাপ লাগে বা আমাদের কোনো রকম সমস্যা অসুবিধা থাকলে আমরা তখন ভগবানের কাছে গিয়ে বসি, মনটা অনেকটা শান্ত হয়ে যায়, তারপরে আবার ফিরে আসি। আগে নন্দদুলাল জিউর মন্দিরের চারিপাশে অত লোকজন ছিল না। ওখানটা খুব জায়গার শান্ত পরিবেশ। তো আমি এর আগেও বললাম, কারণ হলো ওখানে লোকবসতি খুব কম। এখন তাও অনেক লোকবসতি হয়েছে। আমরা যখন 2010 সালে ওরকম সময়ে যে গিয়েছি, মানে তখনের সময় থেকে মানে কোনো দোকানপাট ওখানে ছিল না। তাছাড়া ওখানে কোনো ঠাকুরের পুজোর যে কোনো কিছু নেব সেটারও বন্দোবস্ত নেই, এখনও নেই। তো আমাদের ঠাকুরমশাই অনেক সময় বলে দেয় যে তোমরা যখন আসবে তখন একটু ফল নিয়ে এসো, এখানে ফল টল পাওয়া যায় না, ঠাকুরকে ফল দেওয়া যায় না। আর একটু ঠাকুরের স্নানের জন্য, মানে রাধা মাধবের স্নানের জন্য যে আতর, তারপরে ঘি, মধু, এগুলো নিয়ে এসো, তাহলে খুব ভালো হয়। কারণ এখানে কিছুই সেভাবে আর কি ভক্ত সমাগম নেই বলে, যেহেতু প্রচারের আলোক থেকে অনেকটা দূরে, তার জন্য সমস্ত কিছু পাওয়া যায় না। তো সেই সবগুলো এবারে নিয়েছি, আতর, ধূপকাঠি, তারপরে ঘি, মধু, আর ওদিকে ফল নিয়েছি। আমরা মিষ্টি নিয়ে যাই প্রত্যেকবার, কিন্তু ঠাকুরমশাই বললো যে ফল নিয়ে আসলে তাও একটু রেখে দিয়ে ঠাকুরকে রোজ সেবায় দেওয়া যায় আর কি। তো তার জন্য আর কি এখন একটা দুটো তাও দেখলাম। এবারে আগের বারে যখন লাস্ট আমরা গেলাম তখন দেখলাম যে দুটো মিষ্টির দোকান
যখন 3 ঠাকুর দর্শন হয় তখন প্রচুর ভক্ত সমাগম হয়। ওই একটি দিনই ভক্ত সমাগম হয়। তো ভক্তরা ওই সময় একসাথে শ্রীরামপুরের যে রাধাবল্লভ মন্দির, তারপরে খড়দা শ্যামসুন্দর মন্দির, আর হলো এই সাইবনের নন্দদুলাল, তো এই 3 ঠাকুরকে একসাথে তারা একই দিনে দর্শন করে। তার জন্য ওই একটা দিনই এখানে ভক্ত সমাগম হয়, প্রচুর ভিড় হয়। বাকি অন্যান্য দিন একদমই ফাঁকাই থাকে। আর কালকে রথ আছে, তো ওখানে একটা রথও রয়েছে, তো তার জন্যই আজকে সেই উদ্দেশ্যেই যাওয়া, যে যাই একটুখানি দেখে আসি। কখনো ওই রথটাকে আমরা দেখিনি সাজানো অবস্থায়, তো ভাবলাম এবারে একটু সবটাই দেখা হয়ে যাবে, একটু ঘুরে আসি। তবে এখন টুকটাক করে লোকজন তাও আসে। আমরা যেহেতু একটু প্রকৃতি ভালোবাসি, তাই তোমাদেরকে চারিপাশটাই একটু দেখাচ্ছি। দেখো কি সুন্দর একটা টলটলে জল ভরা পুকুর, বর্ষায় অনেক জল হয়েছে, আর চারিদিকে কলা গাছ, খেজুর গাছ। এবার আমরা একটু এগিয়ে যাব, ওদিকে চিচিঙ্গে হয়েছে দেখলাম, তো ভাবলাম যে টুক করে নেমে পড়ি, নেমে গিয়ে একটু তোমাদের দেখিয়ে দিই। চিচিঙ্গাটা কোথায় গেল? ওই যে দেখতে পাচ্ছ, ওই যে সাপের মতো ঝুলছে, ওটাই চিচিঙ্গে। আমরা খাই, কিন্তু এভাবে তো সবসময় দেখতে পাই না ঝুলে আছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওই যে দূরেও অনেকগুলো হয়েছে। সুন্দর লাগছে। এই প্রকৃতির টানেই আমরা বর্ষার মধ্যেও বেরিয়ে পড়েছি। ঠিক বলেছো, চাষি ভাই বলছে যে তলা থেকে তোলো, দেখবে কত ঝুলে আছে। এই সাইবন যাওয়ার আকর্ষণটাই হলো এটা, যে পথ চলতে চলতে অনেক সবজি ক্ষেত পাওয়া যায়, সেখানে নেমে গিয়ে একটু ফটো তুললাম, তারপরে সেগুলো একটু হাতে করে নিয়ে দেখা। মানে আমরা তো নর্মালি বাজার থেকেই কিনি, তো এই আমাদের এই সাইবন যাওয়ার পথটা খুব সুন্দর। এই সময়তে একটু বর্ষা, তাই রাস্তা একটু খারাপ, কিন্তু অনেক সবজি পাওয়া যায় আর কি। এই দেখো, এই যে তোমাদেরকে আগেই বলছিলাম যে মিষ্টির দোকান এখানে ছিল না, এই এখন এই পথে যাওয়ার পথে, সাইবন যাওয়ার পথে মা মনসা সুইটস বলে একটা মিষ্টির দোকান হয়েছে। এটা মালিকাপুর দত্তপুকুর রাস্তা থেকে আমরা যাচ্ছি। এরকম আরেকটাও মনে হয় মিষ্টির দোকান ছিল, দেখছিলাম হয়েছে, কিন্তু ওই যত সামান্য মিষ্টি পাওয়া যায়, তবুও আর কি কেউ যদি ভুলে যায় তাহলে এখান থেকে কিনে নিতে পারে আর কি। সবার পক্ষে তো গুছিয়ে নিয়ে আসা সম্ভব হয় না, অনেক সময় মনে থাকে না। দোকানটা দেখালাম, এটা আসলে একটু ভেতর দিকের পথে পাওয়া যাচ্ছে, কিন্তু এটা কিন্তু মন্দির চত্বর থেকে অনেকটাই দূরে। তো যারা বারাসাত থেকে আসবে তারা বারাসাত বা নীলগঞ্জের ওদিক থেকে হয়তো কিছু পেয়ে যাবে। আমরা চলে এসেছি। এখানে শীতকালটা খুব ভালোই লাগে, বা গরমকালের বিকেলে। আরেকটা জিনিস বলে দিই, এই মন্দিরেও কিন্তু দুপুরবেলায় ভোগ পাওয়া যায়। যদি আগের থেকে নাম্বার নিয়ে বলে দেওয়া হয় তো তাহলে খুবই ভালো হয়, কারণ যেহেতু লোক সমাগম কম হয়, ভক্ত সমাগম কম হওয়ার জন্য সব সময় করা হয় না। তো আগে থেকে বলে দিলে এখানেও ভোগ পাওয়া যায়। আমরা চলে এসেছি মন্দিরের সামনে। মনে করা হয় সম্ভবত 16 শতকের প্রথমে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি সমতল ছাদ বিশিষ্ট পূর্বমুখী একটি দালান মন্দির। মন্দিরের গর্ভগৃহের উপর একটি উচ্চ শিখর স্থাপিত। এই যে বলছিলাম যে এই সাইবনের মন্দিরেও একটা রথ হয়,
রথটা আসলে এর আগে আমরা দেখেছি, কিন্তু একটু একটা ঘরের মধ্যে থাকতো। এবারে যেহেতু কালকেই রথ, তার জন্য এটাকে বাইরে বার করা হয়েছে। দেখে নাও তোমরা, রথ দর্শন করেই আমাদের সাইবন পর্ব শুরু হচ্ছে। এখন তো নন্দদুলালজিউর মন্দির বন্ধ রয়েছে, তাই আমরা চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো কি সুন্দর রথ। ওপরে প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছে, কারণ বৃষ্টি শুরু হয়েছে তো আজকে, না হলে ওপেনই থাকে। এটা কি সুন্দর লাগছে। আর দেখো সামনে দুটো জগন্নাথ দেবের চোখ, কি দারুণ লাগছে। পুরীর জগন্নাথ মন্দিরেও অনেকেই গিয়েছে এই সময়। এই সময় তো রথযাত্রা, তাই অনেকেই রথ দর্শন করতে চলে যাবে। আমরা প্রত্যেকবারই পুরীতেও চলে যাই, কিন্তু এবছরটা তার আগেই ঘুরে আসলাম, তোমাদেরকে দেখিয়েছি তো। আর এবারে আর রথের সময়ের জন্য গেলাম না। এই হলো নন্দদুলালজিউর মন্দির। দেখো কতটা নিরিবিলি না। প্রতিষ্ঠাতা রুদ্ররাম পণ্ডিত, এটাকে সাইবনা বলা হয়, তোমাদেরকে আগেই বললাম। চলো আমরা প্রবেশ করি। মন্দিরের প্রবেশপথ সামনেই, কিন্তু এখন তো মন্দির বন্ধ, তোমাদের বললাম। দেখেছো কতটা নির্জনতা। এই নির্জনতাই হয়তো আমাদেরকে বারে বারে টেনে নিয়ে আসে, জানো। আমি তোমাদেরকে বলতে পারি, তোমাদেরও মনটা খুব ভালো লাগবে, শান্ত হয়ে যাবে, একটু অন্যরকম অনুভূতি। এখানে আসলে রথটা থাকে, সবসময় আমরা এখানেই দেখি। তো এবারে বাইরে দেখতে পেলাম, কারণ কালকেই রথযাত্রা, তাই রথকে আগেই বার করা হয়েছে। দেখেছো এখনও কতটা ঘন জঙ্গল এই জায়গাটা। তো আমরা যখন আগেও এসেছি, তো চারিদিকে প্রচুর আম গাছ, আম হয়, খুব সুন্দর লাগে এই জায়গাটা, পরিবেশটা। এই দেখো দুটো শিব মন্দির রয়েছে। বিকেলবেলা ঘুরতে ঘুরতে, গরমের বিকেলে, শীতকালে তোমরা চলেই আসতে পারো, খুব সুন্দর লাগবে। এই দেখো শিব রয়েছে ভেতরে। দুটো শিব মন্দির রয়েছে এখানে। এই আরেকটি শিব। ওই যে মন্দিরের ধ্বজা, ছোট্ট মন্দির কিন্তু খুব সুন্দর মন্দির চত্বর। এখানে সত্যি শান্তি বিরাজ করে। আছে না, ধরুন ওই যে রাধা বল্লভ আছে শ্রীরামপুরে, আর খর্দাতে আছে শ্যামসুন্দর, আর আপনার এখানে হলো নন্দদুলাল। ওই তিন ঠাকুর ওই একটা পাথর থেকেই হয়েছে আর কি। মানে স্বপ্নাদেশ কে পেয়েছিলেন? ওই তার নাম হলো রুদ্ররাম পণ্ডিত, তখন এখানে ছিল। রুদ্ররাম পণ্ডিত, তাই তো? আচ্ছা আচ্ছা, উনি এখানেই ছিলেন, ওই যিনি প্রতিষ্ঠা করেছেন আর কি মন্দির। আচ্ছা, আর কি কি যেন বলছিলেন ঘটনাগুলো? ওই যে এই চন্দ্রমৃত এই ঠাকুরের খেলে সুগার ভালো হয়, অন্য অন্য রোগ সেরে যায়। এটা তো কোষ্ঠী পাথর, এই জন্য
এই চানের জল খেলে ওই সুগার অন্যান্য রোগগুলো সেরে যায় আর কি। আচ্ছা আচ্ছা। আর ওই এটা যেন মাঘী কবে যেন, পূর্ণিমার হ্যাঁ মাঘী পূর্ণিমার দিন 3 ঠাকুর দর্শন করতে হয়, দিলে বৃন্দাবন দর্শন, ওই যে, ওই জন্য আচ্ছা আচ্ছা এইসব ইয়ে করতে হয়। এই সেটাই। একটু পরেই মন্দির খুলবে, তো মন্দির খুললে কটার সময় খুলে জানো? 4টেই খুলে যাবে। 4টেই খুলে যাবে। এই হলো শিব মন্দির। আপনাদেরকে আগেই বললাম এখানে 2টো শিবলিঙ্গ রয়েছে, পাশাপাশি 2টি শিব মন্দির। এমনিতে আমরা যখন আগে এসেছিলাম, তো কোন সময় আসলাম, ওই সেপ্টেম্বরের আগে, তো সেই সময়টা বেশ খুব সুন্দর চারিধারে ফুল ফুটেছিল, মানে খুব সুন্দর সুন্দর ফুল গাছও লাগানো হয়। তো এবারে তো বর্ষা, ফুল গাছ আর নেই। এটা মন্দিরের পেছনের অংশ। এখানে কিছু ভক্ত নিবাসও রয়েছে। আগে এখানে কিছু ভক্তদের জন্য ঘরের বন্দোবস্ত রয়েছে। আমাদের ঠিক সঠিকভাবে জানা নেই যে এখানে ভক্তরা কোন সময় থাকতে পারে, ঠাকুর মশাইয়ের কাছ থেকে জানা যেতে পারে। 9674114971 এটি হলো এখানকার ঠাকুরমশাইয়ের নাম্বার। তো আপনারা এই ঠাকুরমশাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আরেকবার নাম্বারটা বলে দিই, 9674114971। ঠিক আছে? আর এখানে প্রসাদটা কিভাবে কি পাওয়া যায়? প্রসাদ পেতে হলে 11টার মধ্যে এসে টিকিট করতে হবে, আর 1টার পর প্রসাদ পাবে। আচ্ছা, মানে ফোন করে ফোন করে হয় 11টার মধ্যে ফোন করে জেনে নেবে বা বলে দিল। কত করে পড়বে প্রসাদ নিলে? 70 টাকা। আচ্ছা, 70 টাকা করে, তাই তো? আরেকটা কি, এখান থেকে আসার ইয়েটা কি, এদিক থেকে পথটা বারাসাত থেকে? মানে এই বাস স্ট্যান্ড থেকে, মাতারানী থেকে এখানে টোটো, আর ব্যারাকপুর থেকে এলে 81 নম্বর 78 বাস আছে, ওই ধরলেই চলে আসবে মাতারানী। নীলগঞ্জ নেমে আচ্ছা আচ্ছা, তারপর ঠিক। সাইবোনার নন্দদুলালজি মন্দিরে যেতে হলে ব্যারাকপুর স্টেশন বা বারাসাত বাস স্ট্যান্ড থেকে 81 নম্বর বাসে উঠুন, 81 নম্বর বাসে উঠুন, আর ব্যারাকপুর বারাসাত রোডের উপর মাথারাঙ্গিতে নামুন। ওখান থেকে অটো বা ভ্যান রিক্সায় পৌঁছে যান মন্দিরে। ব্যারাকপুর থেকে বাসের বদলে নীলগঞ্জের অটোতেও উঠতে পারেন। ফেরার সময় মন্দির থেকে গাড়ি না পেলে হেঁটে সূর্যপুর দত্তের পোলে আসুন, ওখান থেকে গাড়ি পেয়ে যাবেন। খড়দহ থেকেও যেতে পারেন। দুপুরে কিন্তু মন্দির বন্ধ থাকে, 4টের সময় খোলে। দেখুন কতটা ঘন জঙ্গল চারিধারে। এটা মন্দিরের পেছন দিকের পথ। এবার মন্দিরের প্রবেশপথ দিয়ে আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। পাশে দেখতে পাচ্ছেন 2টো তুলসী মঞ্চ রয়েছে, দুধারে 2টি তুলসী মঞ্চ। এখন বিকেল 4টে বাজে, তো এখন মন্দির খুলে দেওয়া হয়েছে, মন্দিরের দ্বার পুরোহিত খুলে দিয়েছেন। এই আমরা এগিয়ে চলেছি। মন্দিরের সামনে নাট মন্দিরটি গর্ভগৃহ সংলগ্ন। গর্ভগৃহে একটি পাথরের মঞ্চে নন্দদুলাল জিউ নামে খ্যাত কৃষ্ণ ও রাধার যুগল মূর্তি প্রতিষ্ঠিত আছে। রাধিকা মূর্তিটি ধাতুময়ী এবং কৃষ্ণ মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি। ঘরে অপর একটি পৃথক আসনে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের দারুময় মূর্তি আছে। প্রবাদ আছে, হুগলি জেলা শ্রীরামপুরের পার্শ্ববর্তী চাত্রা নিবাসী বৈষ্ণব চূড়ামণি শ্রী চৈতন্য পরিকর পণ্ডিত কাশীশ্বর অত্যন্ত গোড়া বৈষ্ণব ছিলেন। তিনি প্রতিদিন নিজের হাতে তাদের কুলদেবতা শ্রীকৃষ্ণের পূজা করতেন। তিনি কোনো অবৈষ্ণবকে এই বিগ্রহ ছুঁতেই দিতেন না। কিন্তু একদিন তিনি কোনো কারণে বাড়ির বাইরে গিয়েছিলেন। তার ফিরতে দেরি দেখে তার ভাগ্নে রুদ্ররাম শ্রীকৃষ্ণের পূজা সম্পন্ন করেন। তিনি ছিলেন শাক্ত ধর্মাবলম্বী। বাড়ি ফিরে এসে কাশীশ্বর এই দেখে খুবই রাগ করেন এবং রুদ্ররামকে কটু কথা শুনিয়ে দেন।
মনের দুঃখে রুদ্ররাম গৃহত্যাগ করে বর্তমান বল্লভপুরের যে জায়গায় হেনরি মার্টিন প্যাগোডা অবস্থিত সেখানে আশ্রয় নেন এবং শ্রীকৃষ্ণের আরাধনায় ব্রতী হন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার আরাধ্য দেবতা স্বপ্নাদেশ দেন গৌড়ের রাজপ্রাসাদ থেকে শিলা সংগ্রহ করে ওই স্থানে শ্রীকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করতে। রুদ্ররাম গৌড়ে উপস্থিত হয়ে বাদশাহের হিন্দু প্রধানমন্ত্রীর সাহায্যে একটি বড় শিলাখণ্ড সংগ্রহ করে বল্লভপুরে নিয়ে এলেন এবং ওই শিলাখণ্ডটি পূজার্চনা করতে লাগলেন। পরে বৃন্দাবনের এক শিল্পী ওই শিলাখণ্ড থেকেই 3টি শ্রীকৃষ্ণ বিগ্রহ তৈরি করে দেন। জগন্নাথের এখনো গায়ে জ্বর আছে, এখনো গায়ে জ্বর আছে। এই জন্য কালকে রথে যখন বেরোবে তখনই এবারে সব খোলা হয়ে যাবে। তাই জন্য এখন চাদর টাদর দিয়ে ঢাকা রয়েছে, জ্বর আছে। ওই যে সানযাত্রা থেকেই সেই চাবানো আছে চাদর, 15 দিন হয়ে গেল, ওই কালকেই খুলবে। কাশীশ্বরের 3 ভাগ্নে এই 3টে শ্রীকৃষ্ণ বিগ্রহের সেবার ভার নেন। বড়জন রুদ্ররাম বল্লভপুরে রাধাবল্লভ জিউর, মেজ রামরাম খড়দহে শ্যামসুন্দর জিউর এবং ছোট লক্ষণ সাইবোনার নন্দদুলাল জিউর পূজার ভার গ্রহণ করেন। এখানে রাখবো, নিচে রাখবো নাকি? দিদি আমার হাতে এই যে ঠাকুরমশাই আগের বার বলেছিল, তাই জন্য আমি এবার ফল নিয়ে এসেছি। মিষ্টি আনিনি, আতর ঠাকুরের একটু, আর এই যে ঠাকুরের স্নানের জন্য ঘি আর মধু আর ধূপ নিয়ে এসেছি। প্রত্যেকবার এগুলো আনা হয় না, তো ঠাকুরমশাই আমাকে দিয়ে বলে যে একটু ফল এনে দেবে, ফল পাওয়া যায় না, তো আজ এবার সেগুলোই নিয়ে আসবেন। তাই এই একই দিনে এই 3টি বিগ্রহকে দর্শন করতে বলা হয়, কারণ একই কোষ্ঠী পাথরে তৈরি বলে এই 3টি বিগ্রহ একই দিনে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না বলে মনে করা হয়। আবার অনেকের ধারণা একই দিনে উপবাস থেকে এই 3 বিগ্রহ দর্শন করলে কলির 3 প্রভু গৌরাঙ্গ, নিত্যানন্দ ও অদ্বৈত দর্শনের পুণ্যলাভ হয়। মন্দিরের সম্মুখস্থ নাট মন্দিরটি শ্রীমতী ভবতারিণী দেবী কর্তৃক 1325 সনে 7ই শ্রাবণ এবং বাংলা 1362 কলকাতার অ্যান্টনি বাগানের অক্ষয় কুমার নন্দী কর্তৃক সংস্কার করা হয়েছে। নাট মন্দির সহ মূল মন্দিরটি পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের ভিতরে প্রবেশদ্বারের ডান দিকে পাশাপাশি 2টি ইটের তৈরি 8চালা শিবলিঙ্গ রয়েছে। নন্দদুলাল জিউর নিত্য পূজা ছাড়াও বছরের বিভিন্ন সময়ে এইখানে অনুষ্ঠান হয়। এর মধ্যে মাঘী পূর্ণিমার উৎসব ও ফাল্গুন পূর্ণিমায় দোল উৎসবটাই উল্লেখযোগ্য। মন্দিরের পেছন দিকের ঘরেই ভোগ গ্রহণের সুব্যবস্থা রয়েছে। এই হলো ভোগ গ্রহণের স্থান, এই হলো ঠাকুরের রান্নাঘর। আমরা এগিয়ে যাচ্ছি, এখানেই টেবিল চেয়ার পাতা রয়েছে, এখানেই ভোগ গ্রহণের সুব্যবস্থা রয়েছে। আপনারা আসলে, সকালের দিকে আসলে অবশ্যই দুপুরবেলা ভোগ গ্রহণ করতে পারবেন।
কোনো অকেশনে আসে। এখান থেকে এই রথ চলতে শুরু করে ওই যে দেখা যাচ্ছে দোলমঞ্চ, ওই দিক পর্যন্ত যায়। আপনাদেরকে তো ভেতরে দেখালাম জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। এই রথে চেপেই এই রাস্তা দিয়েই কালকে ওই যে দোলমঞ্চ রয়েছে ওই পর্যন্ত যাবে। আরেকটা গল্প বলে রাখি, ওই যে দোলমঞ্চ দেখা যাচ্ছে, এই নন্দদুলাল জিউর যে মানে আমাদের রাধা গোবিন্দ আর কি, তারা হলো ওই রথে দোলের সময় ওই মঞ্চের ওখানে নিয়ে যাওয়া হয়। আর তখন মন্দিরে এই রাধা গোবিন্দ থাকেন না, তখন তারা এই দোল মঞ্চে থাকেন এবং সেখানে সবাই ভক্তরা এসে তাদেরকে আবির মাখায়, তাদের সঙ্গে আবির খেলে। তো তারা আবিরে এতটাই রাঙা হয়ে যায় যে সে অপূর্ব এক দৃশ্য। আর এই একটা সময়ই আর কি, দোলের সময় শুধুমাত্র রাধা গোবিন্দকে ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। আর অন্যান্য সময় কখনোই স্পর্শ করা যায় না। এই বছরের একটি দিনই এই দোল মঞ্চে যেহেতু রাধা গোবিন্দ স্থান পায় এবং সমস্ত ভক্তরা মিলে তাকে আবির মাখায় এবং তার সঙ্গে আবির খেলায় মত্ত হয়, তো সেই সময়টা ওই একটা দিনই ভক্তরা তাদেরকে স্পর্শ করতে পারে। তো অনেক ভক্ত সমাগমই হয় সেই দিনটা তাদেরকে স্পর্শ করার জন্য। আমরা একটু একটু করে দোলমঞ্চের দিকে এগিয়ে চলেছি। আপনারাও দেখুন, এই হলো দোলমঞ্চ, যেখানে রাধা মাধব দোলের সময় আসে। এই সেই দোলমঞ্চ, যেই দোলনায় করে রাধা গোবিন্দ দোল খায় এবং ভক্তরা তাকে আবিরে রাঙিয়ে দেয়। বেশি দূরে নয়, ওই যে দেখা যাচ্ছে মন্দির, সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই হলো মন্দিরের রাস্তা। তো ওখান থেকে এখান পর্যন্ত রথের সময় নিয়ে আসা হয় এবং দোলের সময়ও এখানে নিয়ে আসা হয়। কালকে আর কি 12টা থেকে 12:30টার মধ্যে ঠাকুরকে ভোগ নিবেদন করে তারপর ঠাকুর ভোগ গ্রহণ করে তারপরে রথে উঠবেন এবং প্রায় বিকেল 4টে তো বেজেই যায়, 4টে 4:30 বেজে যায় মন্দিরে আবার ফেরত আসতে। তো সেই কারণে তিনি ভোগ গ্রহণ করে তবেই রথে ওঠেন। এই হলো সাইবোনা খেলার মাঠ। আপনাদেরকে দেখিয়ে দিলাম লোকেশনটা, যাতে আপনারা যখন আসবেন আপনাদের চিনতে সুবিধা হয়। এই পথ ধরে এগিয়ে যাবেন মন্দিরের দিকে। মন্দিরের এই সন্নিকটেই রয়েছে এই ঘাটলা বাঁধানো পুকুরটি। আজকে সাইবনের নন্দদুলাল জিউর মন্দির দর্শন পর্ব আমাদের এখানেই শেষ হলো। এই ব্লগটি দেখতে তোমরা যেন ভুলো না, সবাই দেখো এবং লাইক, শেয়ার, কমেন্ট করো। কমেন্ট করলে আমরা জানতে পারবো তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? ঠিক আছে, এবারের মতো এই ব্লগ আমাদের শেষ হলো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, খুব আনন্দে থাকবে। টাটা।